তিস্তা পারে বিএনপির কর্মসূচিতে জনতার ঢল, উপদেষ্টাদের বক্তব্যে সুযোগ নিতে পারে ফ্যাসিবাদীরা, তারেক রহমানের সতর্ক বার্তা। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য চীনা রাষ্ট্রদূতের, ঢাকাকে স্থিতিশীল দেখতে চায় বেইজিং। আগে স্থানীয় সরকার নির্বাচন চান উপদেষ্টা আসিফ, আওয়ামী লীগের যারা গণহত্যায় জড়িত নন তাদের অংশ নিতে বাধা নেই। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদিতে যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক, জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি পুতিন, জানালো ক্রেমলিন। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ফ্যাসিবাদীদের বিশৃঙ্খলা সৃষ্টিতে সুযোগ করে দেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে তিস্তা বাঁচাই আন্দোলনের সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তিস্তার ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। উত্তরাঞ্চলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে ৪৮ ঘন্টার কর্মসূচি পালন করে বিএনপি। ৫ জেলার ১১টি স্থানে ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে আওয়ামী লীগ গত ১৫ বছরে ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্সা আদায় করতে পারেনি। তারেক রহমান বলেন, ভারত পানির ন্যায্য হিস্সা না দিলে জাতিসংঘ সহ সব আন্তর্জাতিক অঙ্গনে দাবি তুলে ধরা হবে। পানির ন্যায্য হিস্সা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার নির্বাচন প্রসঙ্গ এলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত বোধ করেন মন্তব্য করে তারেক রহমান বলেন, এর সুবিধা পেয়ে যাবে সাবেক স্বৈরশাসক ও তাদের সহযোগীরা। জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন, তিস্তা চুক্তি সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত। নির্বাচনের মধ্য দিয়ে দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। ঢাকায় এক ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীন এখনও আগ্রহী। তিনি বলেন, তিস্তা ইস্যুতে বাংলাদেশের জবাবের অপেক্ষায় বেইজিং। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ের 3টি হাসপাতাল বরাদ্দ করেছে চীনা সরকার। এই জন্য ভিসা পদ্ধতিও সহজ করা হচ্ছে। উচ্চশিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেওয়া হবে বলেও জানান রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফর ফলপ্রসূ ছিল মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গত 6 মাসের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন। আগস্টের পর থেকে 13টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। মোংলা পোর্ট ব্যবস্থাপনা উন্নয়নে শিগগিরই চুক্তি সই হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণহত্যার অপরাধে জড়িত নন তাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। এদিকে সাবেক আওয়ামী লীগ সরকার ডিসিদের দিয়ে নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মত বিনিময়ে এসব কথা বলেন তারা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার শেষ হয় 3 দিনের ডিসি সম্মেলন। অংশ নেন দেশের সব জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। সম্মেলনে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে নানা সংকটের কথা তুলে ধরেন ডিসিরা। সমাধানে নানা দিক নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। মতবিনিময়ে আইন উপদেষ্টা বলেন, অতীতে ডিসিদের দিয়ে জনগণের উপর নিপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। আগামীতে এমন নির্যাতন এড়াতে ডিসিদের আইন ও সংবিধান অনুযায়ী কাজের আহ্বান জানান তিনি। আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটার জন্য জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে জোর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক। যারা অন্যায় করেনি তারা ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে এলে বাধা নেই সরকারের। আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়। তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। শেষ দিনে স্বরাষ্ট্র সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে হয় মতবিনিময়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যতদিন ডেবিল থাকবে ততদিন অভিযান চলবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুর থেকে থেমে থেমে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানান, সকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মারধর সহ বিভিন্ন অভিযোগ এনে রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়া দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে ভিসির বাসভবনের সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরে ছাত্র দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা চাচ্ছে না যে কুয়েটের রাজনীতি আবার ফিরে আসে, সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে। সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে। বিষয়টা কি বা কোন ঘটনা থেকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, দেন আমরা সুস্পষ্ট বলতে পারবো যে আসলে কেন সমস্যাটা হয়েছে। এখনো আপাতত এই সমস্যাটা যেন সমাধান করা যায় সেটা নিয়ে আমরা জোর দিচ্ছি। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, বলবেন এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি আসলে কি, কতজন আহত হয়েছেন? এই মুহূর্তে যদি ক্যাম্পাসের পরিস্থিতি বলতে হয়, যে ক্যাম্পাসের ভিতরে এখনো থমথমে পরিবেশ রয়েছে। আমরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা রয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। এখানে আমরা যেমন দেখেছি যে সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি র্যাব রয়েছে, নৌবাহিনী রয়েছে, বিজিবি এখানে এসেছে এবং পুলিশের সদস্যরাও এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম তারা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে এই সংঘর্ষের মূল কারণ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে যেটি নিয়ে হচ্ছে যে আজকে দুপুরের দিকে সাধারণ শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তারা একটি মানববন্ধন এবং বিক্ষোভ করেন এবং সেই সময় ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং পরবর্তীতে সেটি সংঘর্ষের রূপ নেয় এবং সেই সংঘর্ষটি ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে এবং সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদেরকে ছাত্র দলের ছেলেরা যেমন ধারালো অস্ত্র দিয়ে যেমন আঘাত করেছে এবং সেই সাথে বাইরের থেকেও ছাত্র দলের বহিরাগতরাও সেখানে প্রবেশ করে। পরবর্তীতে বিকাল 6টার পর থেকে আমরা দেখেছি যে ক্যাম্পাসের প্রধান গেটের সামনে সাধারণ শিক্ষার্থীরা তারা অবস্থান নেয় এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এসে অবস্থান নেয়। এখন পর্যন্ত আসলে ক্যাম্পাসের ভিতরের পরিস্থিতি কি সেটি জানা যায়নি, তবে আমরা যে আহতের কথা বলছি আহতের সংখ্যা আসলে অনেক বেশি। সেটি আসলে কি পরিমাণ কতজন ছাত্র আহত হয়েছেন সেটিও এখন পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে 30-এর অধিক ছাত্র এখানে আহত হয়েছেন এবং তারা যেমন কুয়েটের শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেমন চিকিৎসা নিচ্ছেন কুয়েটের হাসপাতালে, তেমনি তারা বাইরের বিভিন্ন হাসপাতালেও ছড়িয়ে ছিটিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত কুয়েট ছাত্র দলের পক্ষ থেকেও আমরা তেমন কোনো বক্তব্য
বক্তব্য বা তাদের কাছ থেকে পাইনি, কারণ তাদের কোনো নেতাকর্মীকে আমরা আসলে এই অঞ্চলে এসে পরবর্তীতে দেখতে পারিনি। এখনো আইন শৃঙ্খলা বাহিনী এখানে কড়া অবস্থানে আছে, ভিতরে ছাত্ররা অবস্থান করছে আমরা জানতে পেরেছি, এবং এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী নয়, গণমাধ্যম যারা কর্মীরা তারাও এখানে অবস্থান করছেন, এবং আশপাশের সাধারণ মানুষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। দুপুর 3টার দিকে আসলে এই সংঘর্ষটা শুরু হয়, এবং যেটি থেমে প্রায় 5টা পর্যন্ত চলে, এবং তারপরে সাধারণ শিক্ষার্থীরা তারা প্রধান ফটকের সামনে এসে তারা বিক্ষোভ করেন, এবং তারা এখনো বিক্ষোভ করছেন, এবং তারা অভিজিৎ, আরেকটি বিষয়ে আমরা জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে। আরেকটি কথা একটু জানতে চাই, ছাত্রদল দাবি করেছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে এই যে বিক্ষোভটি এটি করেছে আসলে ছাত্রলীগ, এটি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? ছাত্রদল থেকে এরকম একটি অভিযোগ পাওয়া গেছে, গণমাধ্যমের কাছে তেমন কোনো বক্তব্য তারা এখনো দেয়নি, এবং ছাত্রদলের কোনো নেতা কর্মীদের উপস্থিতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাদের কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন তারা সাধারণ শিক্ষার্থী, তারা কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয়, এই ক্যাম্পাসেরই তারা সাধারণ শিক্ষার্থী, এবং তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধের দাবিতে আজকে বিক্ষোভ করছিলেন। কারণ গতকালকে ছাত্রদলের এই ক্যাম্পাসের একটি কমিটি করাকে কেন্দ্র করে মূলত আসলে তারা কিছু ফেসবুকে প্রচারণা চালায়, এবং সেইটার প্রতিবাদে আসলে সাধারণ শিক্ষার্থীরা আজকে তারা বিক্ষোভ করে, এবং সেই বিক্ষোভেই তারা বলছেন যে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপরে হামলা চালিয়েছে, এবং এই পরবর্তীতে যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়, এবং এটি এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 30-এরও অধিক ছাত্রছাত্রী এখানে আহত হয়েছেন, কিন্তু কতজন ছাত্র এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি যে আহত হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য পাওয়া যায়নি, এবং তারা আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি যেটি দেখতে পাচ্ছি, আপনি দেখাচ্ছিলেন ক্যাম্পাসের ভেতরে আসলে কি পরিস্থিতি সেটি এখন পর্যন্ত জানা যায়নি। কেউ কি আটক হয়েছেন? এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল তারা ক্যাম্পাসের মধ্যে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, ক্যাম্পাসের প্রধান ফটক এখনো আটকানো রয়েছে। আমরা অপেক্ষা করছি যে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে টিমটি ভিতরে প্রবেশ করেছেন তারা আসার পরে আসলে কি জানাবেন, বা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি আমাদেরকে আসলে অফিসিয়ালি কোনো তথ্য জানাবেন কিনা সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছি। আর আমরা যেটা ক্যাম্পাসের বাইরে থেকে বা ক্যাম্পাসের আশপাশ দিয়ে যেটুকু জানতে পেরেছি যে ক্যাম্পাসের ভিতরেও আসলে প্রচুর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, এবং ক্যাম্পাসের যে বিভিন্ন গ্লাস ছিল সেই গ্লাসগুলো ভাঙচুর হয়েছে। এখন ক্যাম্পাসের ভিতরে আমরা কিছুক্ষণ আগে উপাচার্যের সাথে কথা বলেছি, তিনি এখনো তার কার্যালয়ে রয়েছেন। তিনি বলছেন যে তিনি ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করছেন, এবং পরবর্তীতে তিনি গণমাধ্যমে এবং অন্যান্যদেরকে সে কিছু জানাবেন। তবে এখন যে পরিস্থিতি হচ্ছে যে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, এবং তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালাচ্ছেন। অভিজিৎ পাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 6টি সংস্কার কমিশনের সুপারিশ বই আকারে ছাপানো হচ্ছে। চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে এই বই দেবে ঐকমত্য কমিশন। এরপর আবারও দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। সেখানে তাদের নতুন কোনো সুপারিশের প্রস্তাব থাকলে সেটি যোগ করা হবে। 6 মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের সুপারিশগুলো নিয়ে হবে জুলাই চার্টার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়, পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়। কমিশনগুলো এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনের উপর গত শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেন ঐকমত্য কমিশন। কমিশনের 2000-এর বেশি সুপারিশ বই আকারে ছাপিয়ে দলগুলোকে দেয়া হবে। এরপর রাজনৈতিক দলগুলোর সুপারিশ থাকলে সেটিও তারা দিতে পারবে। আমরা নিজেরাই তাদেরকে ডাউনলোড করে বই বাধাই করে ওই 6টা কমিশনের রিপোর্টগুলো আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেব। তো ওনারা এগুলো প্রত্যেকটা দেখবেন, দেখার পরে ওনারা প্রত্যেকটা যে সমস্ত রিকমেন্ডেশনগুলো এসেছে সেই রিকমেন্ডেশনের এগেনস্টে তাদের কি মত, তারা কি এটা অ্যাকসেপ্ট করেন নাকি তারা এটা রিজেক্ট করেন। 6 মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সুপারিশ নিয়ে জুলাই চার্টার হবে। এরপর কিছু সংস্কার এই সরকার করবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। হয় ইন্ডিভিজুয়াল পার্টি লেভেলে বা জোটবদ্ধভাবে এই কথাগুলো আগামী 6 মাস
এই কনসেনসাস কমিশনের মেয়াদটাও রাখা হয়েছে 6 মাস। দ্যাট মিনস আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা কনক্লুসিভ একটা আউটকাম পাবো। এদিকে রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন জরুরি কিছু সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে এগোতে হবে। আমাদের একটা মোটা দাগে যেগুলো গুরুত্বপূর্ণ একটা নির্বাচন বা একটা ভবিষ্যতে ফেসিস্ট রেজিমের পুনরুত্থান রোধ করার জন্য মানে যে ধরনের ব্যবস্থাপনাগুলো দরকার সেগুলোকে অগ্রাধিকার, এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিচার প্রশাসন এগুলোর ক্ষেত্রেও কিছু মৌলিক সংস্কার দরকার যেটি এই সরকারের পক্ষে করা সম্ভব, সেগুলোর ব্যবস্থা করে সরকারকে নির্বাচনের পথে যেতে হবে। আগামী ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়, তাই শুধু নির্বাচন আর সংস্কারেই সরকারের কাজ শেষ হবে না। নতুন রাষ্ট্র গঠনের চেষ্টায় সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কোনো দল নয়, তরুণরাই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। মঙ্গলবার সকালে তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধনীতে যোগ দেন উপদেষ্টা মাহফুজ আলম। এতে তুলে ধরা হয় জুলাই আগস্টের আন্দোলনে তরুণদের অবদান। এ সময় মাহফুজ বলেন, গুম আয়নাঘরের শুরু শেখ মুজিবের শাসনামলে। একনায়তন্ত্র বাস্তবায়নের কাজ করেন শেখ হাসিনা। 1.5 দশক ধরে অত্যাচার নিপীড়নের তথ্য সংরক্ষণ ও মানুষের মাঝে তুলে ধরার তাগিদ দেন মাহফুজ। জানান, শুধু নির্বাচন আর সংস্কারই সীমাবদ্ধ থাকবে না সরকার। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেন, উনি বাংলাদেশের জনগণ, ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন, করাপ্টেড করে রেখে গেছেন, কন্টামিনেটেড করে রেখে গেছেন। ফলত এই জাতিকে উদ্ধারের প্রকল্প একটা বড় সড়ো প্রকল্প, এটা শুধু নির্বাচন সংস্কার বা কয়েকটা প্রতিষ্ঠানের সংস্কার দিয়ে হবে না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা করেও শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতন ঘটাতে পারেনি, কিন্তু তরুণরা তা করে দেখিয়েছে। আমরা ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজদের জন্য। তারা আমাদেরকে নেতৃত্বে দিবে। আমাদের যে অসিফাইড যে বুড়ো যে লিডারশিপ, সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। আমরা অনেকবার চেষ্টা করেছি, আপনাদের মনে আছে, বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে। বৈষম্যহীন দেশ গঠনে তরুণদের উজ্জীবিত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রেস সচিব। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম বদলানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি কথা বলেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, দরকার হলে বাহিনীকে নতুন করে গঠন করা হবে। এদিকে রাজধানীর উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে বলেও দাবি করেন তিনি। র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এটা ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে, একটা নাম এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই, যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, তারপরে মানে একটা জিনিস করতে গেলে তো আগে নিজের ভিতরে তো একটা আইডিয়া আসতে হবে। যেমন আপনারও একটা বাচ্চা হওয়ার পরে নামটা রাখা হইলো, তো কয়েকজনের জিজ্ঞেস করে কি নামটা ভালো, এই নামটা, তারপরে একটা সিলেক্ট, এটা এরকম। শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি সহ গুরুত্বপূর্ণ 46 আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ শেষ পর্যায়ে। এর সাথে সম্প্রতি জাতিসংঘের দেয়া প্রতিবেদন যুক্ত করে 1 মাসের মধ্যে দাখিল করা সম্ভব হবে বলে মঙ্গলবার আদালতকে জানিয়েছে প্রসিকিউশন। এরপরই শুরু হবে আসামিদের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। আগামী 20 এপ্রিল চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ছাত্র জনতার আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে মঙ্গলবার 3য় দফায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 16 আসামিকে।
এ সময় আদালতের শুনানিতে প্রসিকিউশন জানায় 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এ সকল আসামির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ। নতুন করে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা অপরাধের বিভিন্ন প্রমাণ ও প্রতিবেদন যুক্ত করা হবে। 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন এই 16 আসামিকে আবারও হাজির করা হবে। একটা হত্যাকাণ্ড হলে খুব সহসাই রিপোর্ট দেওয়া সম্ভব ছিল, জাতিসংঘ বলেছে প্রায় 1,500, আমাদের কাছে 1,500 থেকে 2,000 এরকম তথ্য প্রমাণ আছে। এই পরিমাণ শহীদ এবং বাকি তো আহতের প্রশ্ন আছে। আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। হত্যার নির্দেশ সহ বিভিন্ন আসামির কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণও এরই মধ্যে তদন্ত দলের কাছে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। শুনানি শেষে আসামিদের সাথে কথা বলার পর আইনজীবীরা জানান অনেক আসামি তাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে জানেন না বলে দাবি করেন। অভিযোগ সম্পর্কে তারা নিজেরাও খুব একটা জানে না, সত্যিটা বলতেছি, তারা নিজেরাও জানে না তাদের ধারণাতে কি হতে পারে। এদিকে জেডাই খান পান্না ট্রাইব্যুনালে বিচারকদের মাই লর্ড সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে জাতীয় নাকি স্থানীয় নির্বাচন, এ নিয়ে আলোচনার মাধ্যমে সরকার সংসদ নির্বাচনে কালক্ষেপণ করছে বলে অভিযোগ বাম গণতান্ত্রিক জোটের। বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই বক্তব্য দেন জোটের নেতারা। তারা বলেন কালক্ষেপণ করলে তা হবে সরকারের জন্য আত্মঘাতী। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার ও সিনিয়র সচিব অংশ নেন। বৈঠক শেষে বাম জোটের নেতারা বলেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইসি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, কোনো অজুহাতে সময় নষ্ট করা যাবে না। নির্বাচনে যাতে সবাই সমান সুযোগ পায় সেটিও নিশ্চিতের দাবি জানায় বাম জোট। লোকাল গভর্নমেন্ট ইলেকশন না ন্যাশনাল গভর্নমেন্ট ইলেকশন, আমরা মনে করি এই কাউন্টার পোস্টের মধ্য দিয়ে সরকার নির্বাচন নিয়ে ডিলে করছে এবং এই ডিলে জাতির জন্য আত্মঘাতী হবে। এই সরকার যদি যতই কালক্ষেপণ করবে ততই নানা জটিলতা দেশে বাড়বে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।